শ্রী ঠাকুর তার মা অন্তঃপ্রাণ। তিনি সারা জীবন যা কিছু করেছেন তিনি বলেন যে তিনি তার মাকে খুশি করার জন্য করেছেন। আমরা যদি তার জীবনীতে দেখি, শ্রী ঠাকুরের মায়ের খুব শখ ছিল তার ছেলে একটা বড় ডাক্তার হবে, প্রচুর মানুষকে সেবা করবে, শুশ্রূষা করবে। তা আমরা ঠাকুরের জীবনী যারা পড়েছি তারা দেখেছি যে ঠাকুর মাধ্যমিক পরীক্ষা দিতে পারেননি তার বন্ধুকে ফিস দিয়ে দেওয়ার জন্য। সেটা একটা অন্যদিন সেটা নিয়ে আলোচনা হবে, অনেকে জানেন। পরবর্তীকালে তিনি যখন ন্যাশনাল মেডিকেল স্কুলে ভর্তি হন, পরীক্ষা দিয়েই ভর্তি হন এবং সবাই বলেছিলেন যে আমার তাকে পরীক্ষা নিয়ে ঢুকতে, যে তিনি তার যেহেতু মাধ্যমিকের সার্টিফিকেট নেই, তখন ম্যাট্রিক ছিল, সার্টিফিকেট নেই বলে তাকে পরীক্ষা নিয়ে ঢোকানো হবে। তিনি ছিলেন ন্যাশনাল মেডিকেল স্কুলের ফার্স্ট ব্যাচের 10th স্টুডেন্ট। তো ন্যাশনাল মেডিকেল স্কুলে তাকে ভর্তি নেওয়া হয় তার সুন্দর জ্ঞান এবং সব বিষয়ে যে প্র্যাকটিক্যাল নলেজ সেটা দেখে, এবং সেখানে সে থেকে ভালো রকম ঠাকুর পড়াশোনা করতে থাকেন। পরবর্তীকালে সেখানেও পরীক্ষা কমপ্লিট করতে পারেননি। সেখানে যখন ভাইবা হয়, তা ভাইভাতে অনেক রকম প্রশ্ন, অনেক টিচাররা নিজেদের মধ্যে অনেক রকম প্রশ্ন করায়। তিনি বললেন, আচ্ছা আপনারা সবাই মিলে প্রশ্ন করুন, আমি একটা অ্যান্সারে সবার আনসার দেবো। এরকম একটা ব্যাপার এসেছিল। ঠাকুরেরই কৌশলে বা কী জানি কোনো কারণে ঠাকুরকে সেখান থেকেও ডিগ্রি দেওয়া হয়নি। তিনি অসম্ভব ভালো ডাক্তার ছিলেন। অ্যাজ এ ডক্টর তিনি বহু মানুষের চিকিৎসা করেছিলেন ওই কলকাতায় গ্রে স্ট্রিটে থাকাকালীনই। এবার ঠাকুর যখন পরবর্তীকালে তার গ্রামে ফিরে আসেন, এসে ভালো রকমই ডাক্তারি করতে থাকেন এবং ডাক্তারি করতে করতে একটা সমস্যা তিনি দেখতে পারেন। তিনি অসম্ভব ভালো ট্রিটমেন্ট করতেন, তার নাম চতুর্দিকে ছড়িয়ে পড়ে। ইভেন তার ট্রিটমেন্ট দেখে এরকম প্রচার শুরু হয়ে যায় যে মরা মানুষ জ্যান্ত হতে পারে, এরকমও হয়ে যায়। কিন্তু তিনি একটা জিনিস লক্ষ্য করলেন যে মানুষকে যখনই ট্রিট করছেন, হয়তো কোনো কারণে তার পেটে ব্যথা হয়েছে, সে পেটে ব্যথার ট্রিটমেন্ট করে দেওয়ার পর সে যখন বাড়ি যায়, সে আবার অসুস্থ হয় কিছুদিন পর। কারণ যে হ্যাবিটটার জন্য, যে অ্যাটিটিউডটার জন্য কারোর রোগ হয়, সেই অ্যাটিটিউডটা তো চেঞ্জ হচ্ছে না। কারোর লিভার প্রবলেম, লিভারের ট্রিটমেন্ট করা হলো, তাহলে সে যখন বাড়ি যায়, বাড়ি গিয়ে আবার যখন সে মদ্যপান করে একটা অন্যরকম অসদাচারী লাইফস্টাইল লিড করে, দেখা যাচ্ছে সে আবার ওই রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। তখন ঠাকুর বললেন যে, দেখলেন যে মনের ট্রিটমেন্ট যদি না করি, চলা বলার জীবনশৈলীর যদি ট্রিটমেন্ট না করি, তাহলে এই শুধুমাত্র ফিজিক্যাল ট্রিটমেন্টে কোনো লাভ নেই। তার মাইন্ডসেট, তার হ্যাবিট এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে তার একটা আমূল পরিবর্তন দেখা যায় এবং সেটাই তাকে সুস্থ রাখবে। তাই ঠাকুরের পরবর্তীকালে অনেক বাণী আছে, যেমন নেভার সার্ভ দ্য বডি উইথাউট ইগনোরিং দ্য মাইন্ড অর ইউর সার্ভিস উইল গো টু ডগস, এরকম একটা বাণী আছে। বাংলায় বাণী আছে, মনের সেবা আগে করিস, বাহ্য সেবা তার সাথে, এমনতর চলায় জানিস শুভ আশিস পাই মাথা। তো এমন করতে করতে এক অপূর্ব সেবা, যে সেবাটা কোনো একটা দিক ঘিরে না, তিনি একটা টোটাল সার্ভিসের মধ্যে ছিলেন। তার মেন্টাল, ফিজিক্যাল, সোশ্যাল সব দিক দিয়ে একটা ওয়েলবিইংয়ে মানুষকে তুলে ধরতেন নিজেরই স্বার্থে। প্রত্যেককে তিনি নিজেরই পার্ট অ্যান্ড পার্সেলস বলে ভাবতেন না, অনুভব করতেন। আর এইটা করতে করতে তিনি হয়ে উঠেছিলেন সকলের প্রাণকেন্দ্র। তার সঙ্গে তার সেই অপূর্ব ব্যবহার, তার সেই মনোরম দৃষ্টি, তার সেই ভুবন ভোলানো দৃষ্টি, তার সেই চাহনি, তার সেই অপার প্রেম প্রত্যেকের প্রতি, এরকম চরম সেলফলেস অ্যাটিটিউড মানুষ আর কোথায় পেত না। যে প্রেমের জন্য আমরা কাতর হয়ে থাকি, যে প্রেমের জন্য আমরা নিজের আপনজনদের মধ্যে খুঁজে পাই না পেয়ে হতাশ হয়ে যাই, পাবো কি করে? যার মধ্যে যেটা প্রকাশ হয়নি আমরা সেটা খুঁজতে যাই, কিভাবে প্রকাশ হবে? সেটাই তো শ্রী ঠাকুরের সৎসঙ্গ আন্দোলন, উদ্দোলন বলা যায়। তার ওই প্রিন্সিপালস, ওই মন্ত্র, ওই তন্ত্র, ওই যন্ত্র, ওই পদ্ধতির মধ্যে দিয়ে চলে আমরা নিজেকে উত্তীর্ণ করে যেতে পারি সেরকম হায়ার কনসিয়াসনেসে, যে হায়ার কনসিয়াসনেসের মূর্ত প্রতীক তিনি। তাই এইভাবে তার যশ চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং তিনি মানুষের প্রাণ কেন্দ্র হয়ে ওঠেন, স্বার্থ কেন্দ্র হয়ে ওঠেন। তখন মানুষ ভাবেন তাকে পূরণ করলেই আমার পূরণ। এইভাবেই তার যশ চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এই কনটেক্সটে আজকে আমরা চলে আসি আজকের আলোচ্য বিষয়,
চলার সাথীর তৃতীয় বাণী যশস্বিতায় সেবা। তার আগে বলি, বহু মানুষ কিন্তু আপনারা আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন, প্রচুর ভালো ভালো কমেন্ট আসছে, প্রচুর লাইক আসছে, শেয়ার হচ্ছে, ভালো কথা। কিন্তু আপনারা অনেকে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, বা আমাদের ফেসবুক পেজে ফলো করছেন না। কারণ ভিউ লাখ লাখ ভিউ হচ্ছে, কিন্তু সাবস্ক্রিপশান বা ফলোয়ার্স কিন্তু একটা জায়গায় আটকে আছে। তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে যান, মাস্টার উইদিন বাংলা বলে সার্চ করুন, এবং ইংলিশ ভিডিও দেখতে হলে মাস্টার উইদিন বলে সার্চ করুন। ওখানে গিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তাহলে ওটাও আমাদের একরকম সাপোর্ট করে। হয়তো আর্থিকভাবে সাপোর্ট করে না, কিন্তু রিচ আউট করতে মানুষ অবধি সাপোর্ট করে। আর এই ফেসবুকে আপনি ফলো করুন আমাদের এই মাস্টার উইদিন বাংলা পেজে, তাহলে এটা আমাদের একটা বিশাল হেল্প হয়। এইখানে ফলোয়ারের সংখ্যা বা সাবস্ক্রাইবারের সংখ্যা যত বাড়বে, আমরা আরও ইজিলি মানুষের কাছে রিচ করতে পারবো। আমাদের এই রিচিংয়ের জন্য আলাদা করে পরিশ্রম করতে হবে না, এবং খুব সহজে আমরা আমাদের কাজটা আরও ভালো করে করতে পারবো। এইটুক সহযোগিতা আপনি যদি করেন এবং আপনার অন্যদের দিয়ে করান, তাহলে আমাদের অনেক উপকার হয়। তাহলে ঢুকে যাই আজকের বাণীতে, যশস্বিতায় সেবা। আপনারা দেখছেন চলার সাথীর বাণী বীক্ষণ, যেটা ধারাবাহিকভাবে আমরা চলছি। এখন চলার সাথী নিয়ে চলছে এবং অন্যান্য বই নিয়ে আগামীকালে হবে। তার আমরা চলার সাথী তৃতীয় বাণীতে আছি, যশস্বিতায় সেবা। তিনি বলছেন, তুমি মানুষের এমনতর নিত্য প্রয়োজনীয় হইয়া দাঁড়াও, যাহাতে তোমার সেবায় তোমার পারিপার্শ্বিক যথাসাধ্য প্রয়োজনকে পূরণ করিয়া জীবন যশ ও বৃদ্ধিকে আলিঙ্গন করিতে পারে। আর এমনই করিয়াই তুমি প্রত্যেকের অন্তরে ব্যাপ্ত হও, ও এগুলি তোমার চরিত্র হইয়া দাঁড়াক। দেখিবে যশ তোমাকে ক্রমাগত জয়গানে যশস্বী করিয়া তুলিবে, সন্দেহ নাই। তা এই বিষয়ে আমার মাথায় আসলো যে সত্যানুসরণে যখন আমরা প্রথম বাণীটা পড়ি, সত্যানুসরণ খুললেই আমরা পাই ঠাকুর প্রথমে ওয়ার্নিং, একটা ডিসক্লেমার দিয়ে দিচ্ছে, অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমায় ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না, সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্র নয় ঠাকুর। তো তখন আমি ভাবলাম, আরে এখানে বলছে যশস্বিতায় সেবা, এখানে বলছেন সেবা করলে যশ হবে, যশ তোমাকে ক্রমাগত জয়গানে যশস্বী করিয়া তোলে। আরে তাহলে যশের কথা আসছে কেন? তিনি যশের কথা বলে আমাদের লোভী বানিয়ে দিচ্ছেন। আমরা যশ কথা ভাববো, আমরা যশ মানে কি? আমরা সাধারণত যশ মানে পপুলারিটি ভাবি, কিন্তু এখানে যখন আমি আরও ডিপলি দেখলাম, এবং পূজনীয় বুদ্ধদাদুর সাথেও এটা নিয়ে একদিন আলোচনা হয়েছিল, সেটাও রেকর্ডিং আমি শুনিয়ে দেবো, খুব ভালো লাগবে আপনাদের। তা ইউজুয়ালি রেকর্ডিং করি না, বাট পারমিশন নিয়ে করেছিলাম। তা যশ যে আছে, যশ তোমাকে ক্রমাগত জয়গানে যশস্বী করিয়া তুলবে। এই যে ফেমাস হওয়া, তার মানে শুধু ফেমাসের দিকটা আমি দেখছি না। এখানে যশ মানে ব্যাপ্তি বা বিস্তার, অন্যের মধ্যে আমার প্রভাব, অন্যের মধ্যে ছড়িয়ে পড়া। যেমন একজন বহু মানুষকে কম দামে খাওয়ায়, ফ্রিতে খাওয়ায়, বা একজন ভালো ডাক্তার, ঠাকুরের কথা যেরকম বললাম, বহু মানুষকে ট্রিটমেন্ট করতো। কারোর কেউ টাকা দিলে নিতেন না, বা যখন নিতেন নিজের থেকে কিছু চেয়ে এক্সট্রা রকম নিতেন না, কারণ নিজের স্বার্থেই যেন করছেন এরকম ফিল করতেন। তখন অটোমেটিক তার পপুলারিটি বেড়ে গেল। তিনি কিন্তু পপুলার হওয়ার জন্য করেননি, অটোমেটিক বেড়ে গেল। তাই দেখা যাচ্ছে সেবার মধ্যে দিয়ে ওই যশস্বিতা চলে আসছে। এখন এইটা যে ফার্স্টেই যে ফেম বলে, একটা ফেমের সঙ্গে অনেক সময় একটা ফলসিটি লুকিয়ে থাকে। আজকে যেমন ইনস্টাগ্রামে রিল ওয়ার্ল্ড অ্যান্ড রিয়েল ওয়ার্ল্ড দুটো আলাদা, তখন ওরম না, ওটা ছিল যে অনেকের মধ্যে ব্যাপ্ত হয়ে গেল তার প্রভাব। এইটা ওই জন্য এখানে বাণীতে দেখতে পাবেন, বলেছেন যে প্রত্যেকের অন্তরে ব্যাপ্ত হও, ও এগুলি তোমার চরিত্র হইয়া দাঁড়া। তাই ব্যাপ্ত হও, এটাই হচ্ছে বলেছেন যশ তোমাকে ক্রমাগত। তাই প্রথম থেকে দেখি, তুমি মানুষের এমনতর নিত্য প্রয়োজনীয় হইয়া দাঁড়াও। তার মানে আমার পারিপার্শ্বিক যে আমার মানুষ, তাদের সার্ভিস দিতে দিতে, তাদের সার্ভিস দেওয়ার মধ্যে দিয়ে আমি তার একটা ইউজুয়াল আইটেম হয়ে যাব, তার একটা ইউজুয়াল নেসেসিটি হয়ে যাব। তাহলে এটা এরকম না যে আমায় ছাড়া তিনি কাজ করতে পারবেন না, এরকম বলা হচ্ছে না। যেমন ঠাকুরের একটা বাণী আছে, সার্ভ আদার্স বাট ডোন্ট ডিস্ট্রয় দেয়ার সেলফ সার্ভিং অ্যাবিলিটি।
তা সেটাও মাথায় রেখে তিনি বলেছেন যে নিত্য প্রয়োজনীয় হইয়া দাঁড়াও, যেমন শ্রী ঠাকুর ছাড়া আমাদের চলে না, যেমন বাড়ির মা ছাড়া চলে না। তার মানে এই না যে মা ছাড়া আমি কাজ করতে পারি না, এটা না, হলে ভালো লাগে। তাহলে ওইখান থেকে আমার এক্সিস্টেন্সিয়াল ইম্পেটাস পেতে পেতে এমন একটা পর্যায়ে উত্তীর্ণ হয়েছে যে ওটা আমার একটা নিত্য প্রয়োজনীয়, একটা ভালো লাগার জিনিস হয়ে দাঁড়িয়েছে। এটা বলছেন তুমি মানুষের এমনতর নিত্য প্রয়োজনীয় হইয়া দাঁড়াও যাহাতে তোমার সেবায় তোমার পারিপার্শ্বিক যথাসাধ্য প্রয়োজনকে পূরণ করিয়া, যথাসাধ্য তোমার যতটা তোমার দ্বারা সম্ভব আর যতটা তার দ্বারা সম্ভব ততটা নিতে পারবে সে, জীবন যশ ও বৃদ্ধিকে আলিঙ্গন করিতে পারে। তাহলে আমার ফেম হওয়াটা টার্গেট না, আমার তাকে হ্যাপি করা ওরকম টার্গেট না। আমার টার্গেট হচ্ছে আমি যে সার্ভিসটা দিচ্ছি তার পরিবর্তে যেন তার যাকে হেল্প করছিস তার জীবন যশ ও বৃদ্ধি হয়, তিনি যেন বিস্তার লাভ করতে পারে, তার যেন লাইফ ফুলফিলড হয়, সে যেন বৃদ্ধি তৎপর হতে পারে, সে যেন বেড়ে উঠতে পারে। আমার সার্ভিসের টার্গেট হচ্ছে এটা। আমি আরেকজনকে সার্ভিস দিলাম, সে আমাকে ভালো বলবে তাই জন্য না। আমি সার্ভিস দিলাম হয়তো আপেক্ষিকভাবে আপাত দৃষ্টিতে হয়তো তার বাজেও লাগতে পারে কখনো। আমি ধরো একজনের কাছে তার ছেলের ব্যাপারে জানিয়ে আসলো যে তোমার ছেলে এই যে এটা খাওয়াচ্ছ, তোমার আলাদা করে ডেকে যাতে সবার সামনে অপমানিত না হয় তাকে বললাম যে এটার থেকে এটা খাইতে পারো, ভালো লাগবে, বলারও কায়দা আছে। সেটা হয়তো তার খারাপ লাগলো, অনেক ভালো করে বোঝানোর পরও হয়তো খারাপ লাগলো, কিন্তু ওখানে আমি আমার যশ নিয়ে ভাবলে হবে না। ওখানে আমি তাকে বললাম তার মঙ্গলের জন্য, তার ছেলের মঙ্গলের জন্য। আবার এমনভাবেও বলবো যাতে ইগো না লাগে, সেটা তো আরেকটা কায়দার মধ্যে পড়ছে। তাই এমনতর যে যথাসাধ্য প্রয়োজনকে, তাদের যে প্রয়োজন, জীবন বৃদ্ধির যে প্রয়োজন, সেটাকে যাতে পূরণ করতে পারো তোমার সেবার মাধ্যমে। না হলে যে নিজের ক্ষুদ্র স্বার্থে সেবা বা কোনো ধান্দাবাজির সেবা যেন না হয়। তাহলে তাই বলে দিয়েছেন যাতে সে যাকে সেবা দিচ্ছি সে তার জীবন যশ বৃদ্ধিকে আলিঙ্গন করিতে পারে। আর এটা করতে করতে কি হবে, এমন করিয়াই তুমি প্রত্যেকের অন্তরে ব্যাপ্ত হও। এটা করতে করতেই তুমি প্রত্যেকের অন্তরে এমনিই ব্যাপ্ত হয়ে যাবে। আমরা একে অপরকে আলিঙ্গন করে প্রত্যেকের সাথে কানেক্টেড হয়ে যাব। ওর মধ্যেও আমি এই সার্ভিস অ্যাবিলিটিটা জাগিয়ে দেব। এই যে আমরা বলি না রেসপন্সিবিলিটি নাও। রেসপন্সিবিলিটি মানে কি, ওটাকে ভাঙলে আমরা পাই রেসপন্স অ্যাবিলিটি টু রেসপন্ড, সাড়া দেওয়া ও নেওয়ার ক্ষমতা, কানেক্টিভিটি, রিসেপটিভিটি, ট্রান্সমিশন অফ ইম্পালসেস। আরেক ভাষায় তাহলে বলা যেতে পারে চেতনা। রেসপন্স অ্যাবিলিটি বা রেসপন্সিভনেসকে ঠাকুর বলেছেন চেতনা, সাড়া দেওয়ার ও নেওয়ার ক্ষমতা। চিত, সেই সৎচিত আনন্দময়, সৎ এক্সিস্টেন্স, চিত ইজ দ্য রেসপন্সিভনেস, ঠাকুর যেরকম বলেছেন। তাহলে চেতনায় চলে আসছে। তাই সেই যে চেতনা তোমাকে এটা করাচ্ছে, যে চেতনার জাগরণ হওয়ার জন্য তুমি অন্য সেবা করছো, নিজেরই অঙ্গ ভেবে বা পুরুষোত্তমের অঙ্গ ভেবে, সেই সেবাটার প্র্যাকটিসটা তার মধ্যেও ঢুকিয়ে দেওয়া তোমার সেবার একটা কাজ। এইভাবে তুমি প্রত্যেকের অন্তরে ব্যাপ্ত হতে থাকো। ও এই যে তোমার অ্যাটিটিউডটা, যেটা তুমি কসরত করে আনলে, এই যে তোমার অ্যাটিটিউড, তোমার প্র্যাকটিসিং অ্যাটিটিউড, এই জিনিসটা তোমার চরিত্র হইয়া দাঁড়াক, তোমার ক্যারেক্টারে ইনস্টিলড হয়ে যাক। এই জিনিসটা প্র্যাকটিস করতে 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 ওটা আমাদের ক্যারেক্টারাইজড একটা ক্যারেক্টার হয়ে যায়। বলছেন তাহলে দেখিবে, তাহলে মানে ওটা দেখিবে, যশ তোমাকে ক্রমাগত জয়গানে যশস্বী করিয়া তুলিবে, সন্দেহ নাই, কোনো সন্দেহ নেই। তাহলে ওই যশ বা ওই অনন্ত বিস্তার তোমাকেও বিস্তার করে তুলবে, নিজে যেমন বিস্তার করবে অন্যের মধ্যেও বিস্তার করে তুলবে, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। এটাই হলো বাণী, যশস্বিতায় সেবা, চলার সাথীর তৃতীয় বাণী। তাহলে শ্রী ঠাকুরের গ্রন্থের তৃতীয় এপিসোড আমাদের কমপ্লিট হলো। আমাদের অখণ্ড জীবন দর্শনেরও একটা সিরিজ চলছেন, আপনারা এখানে এই আই বাটনে দেখতে পারবেন। এদিকে হবে না, বোধহয় এইদিকে হবে, আই বাটনে দেখতে পাবেন। হ্যাঁ, তো ওখানে ক্লিক করলে এখন দেখতে পাবেন ওখানে অখণ্ড জীবন দর্শনের একটা অডিও বুক সিরিজ চলছে, বা আরও অনেক অডিও বুক সিরিজ আমরা আনছি এবং আছে। আপনারা দেখেন, আপনাকে এনজয় করুন, এবং এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন ফেসবুক পেজ মাস্টার উইদিন বাংলা। আর আরও মানুষের মধ্যে এটাকে ছড়িয়ে দিন। আর
যশস্বিতায় সেবা, এটা আপনার মধ্যে, আমার মধ্যে, সকলের মধ্যে সার্থক হয়ে উঠুক এবং যশ যেন জয়গানে আমাদের ইষ্ট স্বার্থে প্রতিষ্ঠাপন্ন করে আমাদের সার্থক করে তোলে সেই মহা আদর্শে। বন্দে পুরুষোত্তমম।